ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের নবম ক্লাসটি নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 8 পর্যন্ত ক্লাসগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে ক্লাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক। আজকের ক্লাসটির নাম কি, সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, ব্রোঞ্জ এজ। হরপ্পান সিভিলাইজেশনকে আমরা আর কি নামে ডাকি, সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। ঠিক আছে, তার মানে হরপ্পান সিভিলাইজেশনকে আমরা সিন্ধু সভ্যতা বলেও ডেকে থাকি। ঠিক আছে, অথবা সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পান সভ্যতা বলেও ডেকে থাকি। এবার কেন ডেকে থাকি, তার কারণ হচ্ছে সিন্ধু সভ্যতার যে সমস্ত ইতিহাসগুলো আমরা পেয়েছি সেই সমস্ত ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখা গেছে যে যতগুলো সাইট আমরা পেয়েছি তার মধ্যে হরপ্পান সাইটটা সবার আগে ডিসকভার হয়েছে, মানে আবিষ্কৃত হয়েছে। সেই কারণে সিন্ধু সভ্যতাকে হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পান কালচার হিসাবেও ডেকে থাকি। ঠিক আছে, এবার এটাকে আমরা কি বলছি, ব্রোঞ্জ এজ বলছি। ঠিক আছে, ব্রোঞ্জ এজ কেন বলছি, তার কারণ একটা সময় আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে আফগানিস্তান থেকে টিন এবং চ্যালকোলিথিক পিরিয়ডের রাজস্থান থেকে কপার, এই দুটো মিক্সড করে এই এরিয়ায় প্রচুর পরিমাণে ব্রোঞ্জ উৎপন্ন হতো। সেই কারণে এটাকে আমরা ব্রোঞ্জ এজ হিসেবেও বিবেচনা করি। ঠিক আছে, তাহলে এবার আমাদের জানতে হবে যে এর টাইম পিরিয়ডটা কত। তাহলে এর টাইম পিরিয়ড কত, 2700 বিসি থেকে 1800 বিসি, মোটামুটি অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, এর আগে পিছে কোনো জায়গায় থাকতে পারে, সেটা তোমরা কনসিডার করে নেবে। ঠিক আছে, তাহলে হরপ্পান সিভিলাইজেশন বা ব্রোঞ্জ এজ এর টাইম পিরিয়ড হচ্ছে 2700 বিসি, মানে 2700 বিসি থেকে 1800 বিসি পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো এই যে ডিসকভারি, এই যে হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার আবিষ্কর্তাকে, তাহলে সেটা জানতে হবে। তাহলে ডিসকভারি আর নেম, তাহলে কে আবিষ্কার করেছেন, এটা হচ্ছে ডিসকভার্ড বাই ডক্টর D.R. সাহানি, মানে দয়ারাম সাহানি। ঠিক আছে, দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতাটা প্রথম আবিষ্কার করে। তাহলে সিন্ধু সভ্যতার মধ্যে হরপ্পা সভ্যতাই প্রথম আবিষ্কৃত হয়েছিল। কে আবিষ্কার করেছিলেন, দয়ারাম সাহানি। কত সালে, 1921 সালে। ঠিক আছে, এবং তার পরবর্তীতে কোন সভ্যতাটা আবিষ্কৃত হলো, সেটা হলো মহেঞ্জোদারো। ঠিক আছে, মহেঞ্জোদারো কে আবিষ্কার করলেন, তিনি একজন বাঙালি, তার নাম R.D. ব্যানার্জি, মানে রাখাল দাস ব্যানার্জি। কত সালে, সেটা হলো 1922 খ্রিস্টাব্দে। বোঝা গেল, তাহলে কে আবিষ্কার করলেন সেটা আমরা জানলাম। এবার দেখো রিভার মানে কোন নদীর তীরে অবস্থিত, তাই তো। আর হরপ্পা সভ্যতা, মূলত হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, হরপ্পা হচ্ছে রবি নদীর তীরে অবস্থিত। আর মহেঞ্জোদারো এটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হলো ইন্দাস, মানে সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এখন দেখো জন মার্শাল কয়েন্ড দ্য টার্ম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে সিন্ধু সভ্যতা এই নামটি কে করেন, প্রথম দেন কে, তিনি হলেন জন মার্শাল। তারই কিন্তু শিষ্য ছিল কে, এই দুজন, দয়ারাম সাহানি এবং R.D. রাখাল দাস ব্যানার্জি। বোঝা গেছে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো এর এক্সটেন্ড মানে হচ্ছে বিস্তারটা কতখানি ছিল। তোমাদের জানতে হবে যে হরপ্পান কালচার বা সিন্ধু সভ্যতা মোটামুটি কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল, উত্তরে কত দূর, দক্ষিণে কত দূর, পূর্বে কত দূর, পশ্চিমে কত দূর। এটা দেখো এখানে কি দেওয়া আছে, মান্ডা হচ্ছে নর্থ মানে উত্তর দিকে কোথায় রয়েছে, কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, দেখো ছবিটা দেখো একটু, এটা হচ্ছে ভারতের ম্যাপ। মোটামুটি সিন্ধু সভ্যতা কতদূর বিস্তৃত ছিল এটা দেওয়া রয়েছে, যদিও এই ম্যাপটা কিন্তু একেবারে সঠিক নয়, কারণ সিন্ধু সভ্যতার বিস্তার আরো অন্যান্য দিকেও রয়েছে। এটা শুধুমাত্র সবুজ অংশটাকে দিয়ে বোঝাচ্ছে যে এই পর্যন্ত। দেখো তাহলে প্রথমে উত্তর দিকে কোথায় রয়েছে, উত্তর দিকে জম্মু এবং কাশ্মীরে। ঠিক আছে, জম্মু কাশ্মীরের মান্ডাতে উত্তর, এই যে দেখো এই সমস্ত জায়গায় হচ্ছে, এই সমস্ত জায়গায় কি উত্তর দিক, সবচেয়ে উত্তর দিকে রাজ্য কোনটা, সবচেয়ে উত্তর দিকে মান্ডা, নর্থে। এবার দাইমাবাদ কোথায়, সাউথে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, তাহলে বিস্তৃত উপরের দিকে কোথায় উপরের দিকে হচ্ছে মান্ডা, সেটা জম্মু এবং কাশ্মীর অবস্থিত। দক্ষিণের দিকে কোথায়, দক্ষিণের দিকে রয়েছে দাইমাবাদ,
দাইমাবাদ, ঠিক আছে, সেটা কোথায় রয়েছে? মহারাষ্ট্র। আমরা যদি পূর্বে চলে যাই, পূর্বে হচ্ছে আলমগীরপুর, সেটা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। আর পশ্চিমে কি? পশ্চিমে হচ্ছে সুদকাজিন্ডার। এটা কোন রাজ্যে বা বর্তমান কোন দেশে পড়ছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরা যদি না জানো তাহলে গুগল করে দেখে নেবে যে এটা কোন রাজ্যে, বা যদি আমাদের দেশের বাইরে হয় সেটা কোন দেশে অবস্থিত। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই যদি ভালো না লাগে তোমরা ডিসলাইক করে সেটা আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে দেখো যে এক্সটেন্ট কত দূর হলো এটা আমরা বুঝতে পারলাম। মান্ডা নর্থে, দাইমাবাদ সাউথে, আলমগীরপুর ইস্টে, আর ওয়েস্টে কি? সুদকাজিন্ডার। কোথায় সুদকাজিন্ডার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হলো? তাহলে হরপ্পা সভ্যতা কতদূর বিস্তৃত ছিল সেটা আমরা মোটামুটি একটা রাফ আইডিয়া পেয়ে গেলাম, ঠিক আছে? নেক্সট দেখো যে কন্টেম্পোরারি মেসোপটেমিয়ান সিভিলাইজেশন কল্ড হরপ্পান অ্যাজ মেলুহা। তাহলে হরপ্পান যে সভ্যতা ছিল বা সিন্ধু সভ্যতা যে ছিল তারা কিন্তু মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করত, ঠিক আছে? এবং তারা হরপ্পা সভ্যতার লোকজনদের বা সিন্ধু সভ্যতার লোকজনদের কিন্তু মেলুহা বলে ডাকতো। বোঝা গেছে? কোথায় থেকে পেলাম? আমরা তো হরপ্পা সভ্যতার কোনো নিদর্শন আমরা পাইনি। হরপ্পা সভ্যতার নিদর্শন বলতে, নিদর্শন ঠিক নয়, যে হরপ্পা সভ্যতার লোকেরা কি লিখেছিল সেটা তো আমরা জানতে পারিনি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম কি করে যে কন্টেম্পোরারি মেসোপটেমিয়ান সিভিলাইজেশন কল্ড হরপ্পান অ্যাজ মেলুহা? এটা আমরা বুঝতে পারলাম যে মেসোপটেমিয়ান কিছু লিপি রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে, যেগুলো আমরা পাঠোদ্ধার করতে পেরেছি এবং তারা কিন্তু হরপ্পানদের মেলুহা বলে ডেকেছে। এটা আমরা হরপ্পা সভ্যতার ইতিহাস থেকে জানতে পারি না, কিন্তু মেসোপটেমিয়ান সভ্যতার ইতিহাস থেকে আমরা জানতে পারি। বোঝা গেল? এবার দেখো যে হরপ্পান টাউন প্ল্যানিং, হরপ্পা সভ্যতার যে নগর কেন্দ্রিক যে সমস্ত প্ল্যানিং গুলো ছিল, ঠিক আছে, স্ট্রাকচার গুলো ছিল, সেগুলো নিয়ে আমাদের জানতে হবে। প্রথম পয়েন্ট কি বলেছে যে সিটাডেল বা অ্যাক্রোপলিস। সিটাডেল মানে হচ্ছে উপরের দিকের অংশ, আর লোয়ার টাউন মানে হচ্ছে নিচের দিকের অংশ। তাহলে দেখো আমরা ছবিটা দেখে নিচ্ছি। দেখো ছবিটা দেখো, এটা সিন্ধু সভ্যতা মোটামুটি কতদূর বিস্তৃত লাভ করেছিল সেটা আমরা জানতে পারলাম। নেক্সট হচ্ছে এই যে সিটাডেল বা অ্যাক্রোপলিস এবং আপার টাউন এবং লোয়ার টাউন, এর ছবিটা দেখো। আপার টাউন মানে হচ্ছে এই সমস্ত জায়গায় সম্ভ্রান্ত পরিবারের লোকজন বসবাস করতো, এটা হচ্ছে আপার টাউন, ঠিক আছে, ওপরের দিকের অংশ। এবার লোয়ার টাউন কোনটা? এখানে দেখো লেখাই আছে, এই যে নিচের দিকে, এখানে দেখো এই যে অংশটা, এটা হচ্ছে লোয়ার টাউন, মানে নিচের দিকের অংশ। তাহলে এখানে স্বাভাবিকভাবে কি হবে? স্বাভাবিকভাবেই নিম্ন বর্ণের লোকজনেরা কিন্তু বসবাস করতো। নিম্ন বর্ণের বললে ভুল হবে, যে নিচু শ্রেণী, ঠিক আছে, সেই সমস্ত লোকেরা এই নিচের দিকের অংশে বাস করতো। যেমন আমাদের এখনো সাধারণত যারা উচ্চ শ্রেণীর লোক হয় তার বিভিন্ন ধরনের বাড়ি থাকছে, তারা পাকা বাড়ি তৈরি করছে, কিন্তু যারা গরিব তারা কি হচ্ছে, তারা কিন্তু মাটির বাড়ি বা কাঁচা বাড়িতে থাকছে। সেই সময় সেই রকম সভ্যতা ছিল যে উপরের দিকের অংশে সাধারণত ধনী পরিবারের লোকে, সম্ভ্রান্ত পরিবারের লোকেরা বসবাস করতো, কিন্তু নিচের দিকের অংশে কিন্তু সেরকম মানে যারা আর্থিকভাবে একটু দুর্বল সেই সমস্ত লোকজনের বসবাস ছিল এই সমস্ত নিচু এরিয়া, ঠিক আছে? তার মানে এই যে উপরের অংশ এটাকে আমরা বলছি সিটাডেল, ঠিক আছে, আর নিচের অংশ সেটাকে আমরা বলছি হচ্ছে লোয়ার টাউন। সিটাডেল বা অ্যাক্রোপলিস, আর নিচের দিকের অংশটাকে আমরা বলছি হচ্ছে লোয়ার টাউন, আর এটা হচ্ছে আপার টাউন, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট হচ্ছে গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম জিনিসটা কি? ধরো রাস্তা যাচ্ছে, এইভাবে রাস্তা কাট করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তা কাট করছে, এবং তার মাঝখান দিয়ে কি হচ্ছে, বিভিন্ন ধরনের বাড়ি ঘর তৈরি হচ্ছে। এই সিস্টেমটাকে আমরা কি বলি? এই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে গ্রিড প্যাটার্ন বা গ্রিড সিস্টেম। বুঝা গেল? তার মানে এই সমস্ত হরপ্পান টাউনের যে টাউন প্ল্যানিং ছিল, হরপ্পান সভ্যতার যে সমস্ত টাউন প্ল্যানিং ছিল বা নগরীয় সভ্যতা ছিল, তাদের মধ্যে আমরা কি দেখতে পাই? গ্রিড সিস্টেমের দেখতে পাই। গ্রিড সিস্টেম মানে রাস্তাগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে এবং তার মাঝখান দিয়ে বাড়িগুলো গড়ে উঠছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে বার্নড ব্রিক্স। বার্নড ব্রিক্স মানে পোড়া মাটির ইট। আমরা আগের পর্বে দেখেছি তারা ইউজ করতো কি, যে মাড ব্রিক্স, ঠিক আছে, মানে কাঁচা মাটির বাড়ি তৈরি করতো। কিন্তু এই হরপ্পা সভ্যতায় আমরা কি দেখলাম? যে বার্নড ব্রিক্স এর অস্তিত্ব পাওয়া গেছে, মানে পোড়া মাটির ইট। বর্তমান যুগে তোমরা দেখবে যে পোড়া মাটির ইট কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তাহলে এই সভ্যতাটা কতদূর এগিয়েছিল তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। বুঝা গেল? নেক্সট হচ্ছে উইন্ডোজ অ্যান্ড এন্ট্রান্স ফ্রম সাইড।
উইন্ডোজ অ্যান্ড এন্ট্রান্স ফ্রম সাইড। আজকের দিনে বর্তমান দিনে কিন্তু একটু উল্টো হয়। আমরা সাধারণত রাস্তার ধারে ধারে আমরা জানালাগুলোকে তৈরি করে রাখি, কিন্তু এখানে কি রয়েছে, উইন্ডোজ বা জানলাগুলো ভেতরের দিকে তৈরি হয়েছে, ঠিক আছে, মানে রাস্তার থেকে একটু ভেতরে। উইন্ডোজ অ্যান্ড এন্ট্রান্স ফ্রম সাইড মানে একেবারে ফ্রন্ট সাইড থেকে কিন্তু হবে না, এটা হবে হচ্ছে সাইড থেকে। বুঝা গেল? নেক্সট, গ্র্যানারিস, গ্রেট বাথ ইন মহেঞ্জোদারো। গ্র্যানারিস এবং গ্রেট বাথ, গ্র্যানারিস মানে হচ্ছে শস্যাগার, শস্যাগার এবং গ্রেট বাথ মানে হচ্ছে বৃহৎ স্নানাগার। এটা কোথায় দেখতে পাওয়া গেছে? এটা মহেঞ্জোদারোতে দেখতে পাওয়া গেছে। তাহলে গ্র্যানারিস এবং গ্রেট বাথ কোথায় পাওয়া গেল? মহেঞ্জোদারোতে। ছবিটা পরে আমরা দেখাচ্ছি। ড্রেনেজ সিস্টেম খুব সুন্দরভাবে ছিল। আমাদের বর্তমান যুগে যেরকম ড্রেনেজ সিস্টেম একদম অবিকল, কিন্তু সেই রকমই ড্রেনেজ সিস্টেম আমরা পেয়েছি হরপ্পান সিভিলাইজেশন। এই যে দেখো, এটা হচ্ছে গ্রেট বাথ, ঠিক আছে, গ্রেট বাথ অফ মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর যে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে সেটা, এই ছবিটা হচ্ছে এরকম। এরপরে দেখো ড্রেনেজ সিস্টেমটা দেখো, খুব সুন্দরভাবে ইটের তৈরি, ঠিক আছে, ইটের তৈরি। এইদিকে এইভাবে কাট করেছে, এই যে দেখো এটা একটা। তারপরে এই সাইড দিয়ে আবার চলে যাচ্ছে ড্রেনগুলো। এখন বর্তমান যুগে যেরকম ড্রেনের ব্যবস্থা রয়েছে, ড্রেনেজ সিস্টেম রয়েছে, বরং তার থেকে উন্নত মানেরই ড্রেনেজ সিস্টেম কিন্তু সেই সময় ছিল। বোঝা গেল? এই যে এখানে দেখো সুন্দরভাবে ড্রেনগুলো কাজ করছে। নেক্সট হচ্ছে এগ্রিকালচার। তাহলে আমরা টাউন প্ল্যানিং সম্পর্কে জেনে নিলাম। তাহলে এবার আমাদের কৃষিকাজ সম্পর্কেও জানতে হবে। সারপ্লাস ফুড গ্রেন, সারপ্লাস মানে হচ্ছে অতিরিক্ত খাদ্যশস্য। অতিরিক্ত খাদ্যশস্য যদি না থাকে কোনো সোসাইটি কিন্তু আগাতে পারে না। যেমন আমরা এই যে এখন বর্তমানে এত কাজ করছি, তার কারণটাই কি? তার কারণ হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ভাণ্ডার রয়েছে। এই খাদ্য ভাণ্ডার যদি না থাকে তাহলে একটা ইকোনমি বা অর্থনীতি সেটা কিন্তু কোনোভাবেই রান করতে পারে না। তার মানে সারপ্লাস ফুড গ্রেইনস, এই সারপ্লাস মানে অতিরিক্ত খাদ্যশস্য ছিল বলেই তারা এত দূর এগোতে পেরেছে। মানে তোমরা ধরো এত টাউন প্ল্যানিং করেছে, ড্রেনেজ সিস্টেম করেছে, সবকিছু তৈরি করেছে, কি কারণে? তার কারণটাই হচ্ছে আমার কাছে প্রচুর পরিমাণে খাদ্য রয়েছে, এবার আমি আমার যে সমস্ত অর্থ রয়েছে সেগুলো আমি অন্যান্য উন্নয়নের কাজে ব্যবহার করব। তো স্বাভাবিকভাবে কি ছিল, আমাদের কাছে প্রচুর পরিমাণে খাদ্যের সম্ভার ছিল, এবং তারপরে আমরা বিভিন্ন অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো করেছি। তার মধ্যে একটা হচ্ছে টাউন প্ল্যান। বোঝা গেছে? অ্যানিম্যাল হাজবেন্ড্রি ওয়াজ নট সো প্রমিনেন্ট মানে ছিল, কিন্তু খুব যে প্রবল মাত্রায় ছিল এমনটা আমরা বলতে পারি না। অ্যানিম্যাল হাজবেন্ড্রি মানে হচ্ছে পশুপালন খুব বেশি মাত্রায় যে ছিল এমনটা প্রমাণ আমরা পাইনি। কিন্তু গরু, মহিষ, এই সমস্ত যে তোমার পশুপালন, এগুলো দেখা গেছে। তারপরে দেখো যে বোথ খারিফ অ্যান্ড রবি ক্রপস আর কাল্টিভেটেড বাই দ্য হরপ্পানস। আচ্ছা, বোথ খারিফ এবং রবি, খারিফ শস্য এবং রবি শস্য, এই দুই ধরনের শস্যই কিন্তু চাষ হতো এই হরপ্পান কালচারে। এবার খারিফ শস্য এবং রবি শস্য কোন সময় চাষ করা হয় এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং দুটো ফসলের নামও তোমরা লিখে দেবে, ঠিক আছে? এগুলো কিন্তু কমেন্ট অবশ্যই করবে, তাহলে তোমাদের যে এই যে খারিফ শস্য কি, রবি শস্য কি, এর যে কনসেপ্ট গুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে? এ প্লাউডেড ফিল্ড অ্যাট হরপ্পান লেভেল অ্যাট কলিবঙ্গান। তার মানে প্লাউডেড ফিল্ড মানে কি? চাষ মানে হাল দেওয়া জমি, ঠিক আছে? হাল দেওয়া জমির খোঁজ কোথায় পেয়েছি? সেটা পেয়েছি হচ্ছে কলিবঙ্গানে। এবার কলিবঙ্গান বর্তমান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই গুগল করে, তোমরা যদি না জানো গুগল করে সার্চ করে তোমরা লিখবে, ঠিক আছে? তাহলে এ প্লাউডেড ফিল্ড অ্যাট হরপ্পান লেভেলস কোথায় পাচ্ছি? কলিবঙ্গানে আমাদের চাষযোগ্য যে প্লাউডেড ফিল্ড মানে কি বললাম? প্লাউডেড ফিল্ড মানে হচ্ছে হাল চাষ করা জমি, ঠিক আছে? হাল দেওয়া জমি পেয়েছি কলিবঙ্গানে। বোঝা গেল? ইরিগেশন ক্যানেলস ফাউন্ডেড অ্যাট সর্তুভাই। ইরিগেশন ক্যানেল মানে হচ্ছে আজকের দিনে চাষাবাদ করতে গেলে ইরিগেশন মানে সেচ দরকার। তাহলে সেচের জন্য যে বিভিন্ন ধরনের যে ক্যানেলগুলো খোঁড়া হয়, সেই ক্যানেলগুলো আমরা কোথায় পেয়েছি? সেই ক্যানেলগুলো আমরা পেয়েছি সর্তুভাইতে। এই সর্তুভাইও কোন রাজ্যে বা কোন দেশে রয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে সর্তুঘাই। তাহলে ইরিগেশন ক্যানেল কোথায় পাওয়া গেছে? ইরিগেশন ক্যানেলস ফাউন্ডেড অ্যাট সর্তুঘাই। সর্তুঘাই অঞ্চলে ইরিগেশন ক্যানেল পাওয়া গেছে। বোঝা গেল? তারপরে দেখো ডমিস্টিকেশন অফ অ্যানিম্যাল। আগেই বলেছিলাম যে ডমিস্টিকেশন অ্যানিম্যাল হাজবেন্ডারির খুব বেশি প্রমাণ আমরা পাইনি, কিন্তু তার মধ্যে আমরা কি কি পেয়েছি? ক্যাটেলস, ক্যাটস, ডগস এটসেট্রা। মানে ক্যাটেল মানে ক্যাটেলের মধ্যে কি পড়ছে? ক্যাট পড়ছে, মানে বিড়াল পড়ছে, কুকুর পড়ছে, ঠিক আছে, গরু পড়ছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে গেছি ডোমেস্টিকেশনে। আচ্ছা, তারপরে কি? হর্স। হর্স মানে হচ্ছে ঘোড়া। ঘোড়ার ব্যবহার কোথায় পেয়েছি? সাধারণত সিন্ধু সভ্যতায়, আমরা আগেই বলেছিলাম যে সিন্ধু সভ্যতায় একটা প্রাণীর ব্যবহার জানতো না, সেটা হচ্ছে হর্স, মানে হচ্ছে ঘোড়া। কিন্তু একটা জায়গায় আমরা হর্স বোন পেয়েছি, মানে একটা লেগ পিস পেয়েছি। সেটা কোন জায়গায়? অনলি ইন সুরকোট্রা। সুরকোট্রাতে আমরা ঘোড়ার একটা লেগ পিস পেয়েছি, ঠিক আছে। কিন্তু এটা দিয়ে এটা প্রমাণ করে না যে গোটা সভ্যতার মধ্যে ঘোড়ার ব্যবহার ছিল, ঠিক আছে। গোটা সভ্যতার মধ্যে যে ঘোড়ার ব্যবহার ছিল, এই একটা প্রমাণ দিয়ে কিন্তু গোটা বিষয়টাকে জাস্টিফাই করে না। সেই কারণে আমরা বলছি কি, যে সিন্ধু সভ্যতার লোকজনেরা ঘোড়ার ব্যবহার জানতো না। শুধুমাত্র একটা জায়গায় সেই নিদর্শন কিন্তু পাওয়া গেছে, তাও গোটা ঘোড়ার নিদর্শন আমরা পাইনি, একটা লেগ পিস পেয়েছি, ঠিক আছে। ইন্ডিয়ান রাইনো। ইন্ডিয়ান রাইনো কোথায় পাওয়া গেছে? ইন্ডিয়ান রাইনো মানে কি? রাইনো, রাইনোসরাস মানে কি? গন্ডার, তাই তো। তাহলে ইন্ডিয়ান রাইনো কোথায় পাওয়া গেছে? আমরিতে। এই আমরি কোন রাজ্যে অবস্থিত বা কোন দেশে অবস্থিত? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ঠিক আছে। আমরি একটা জায়গার নাম, সেটা কোন রাজ্য, ভারতবর্ষ হলে কোন রাজ্য, এবং সেটা যদি পাকিস্তান বা আফগানিস্তান হয় কোন দেশে অবস্থিত, কমেন্টে জানান। লায়ন। লায়ন মানে হচ্ছে সিংহ। সিংহের ব্যবহারও কিন্তু আমরা জানি না, নট নোন। সেই সময় সিংহের ব্যবহার কিন্তু আমরা জানতে পারিনি বা জানা ছিল না। বোঝা গেল? তাহলে ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস এর মধ্যে আমরা কি কি পেলাম, কোন কোন পয়েন্ট পেলাম? যে হর্সের ব্যবহার জানা ছিল না, আর লায়নের ব্যবহার জানা ছিল না। এবার প্রশ্ন আসতে পারে যে অনলি মানে কোন প্লেসে হর্স বোন পাওয়া গেছে? সেটা হলো সুরকোট্রা। ক্রপস মানে কোন কোন ফসল আমরা চাষ করতাম। সবার প্রথম হচ্ছে বার্লি। বার্লিটা কোথায় পাওয়া গেছে? বার্লির অস্তিত্ব পাওয়া গেছে বানোয়ালিতে। বানোয়ালিটা কোথায় আছে? এই সমস্ত জায়গাগুলো আমরা কিন্তু কোন জায়গায় রয়েছে আমি কিন্তু সেটা দেইনি, ঠিক আছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি তোমরা না জেনে থাকো, ঠিক আছে। তাহলে বার্লি কোথায় থেকে পেয়েছি? বানোয়ালি থেকে। রাইস মানে ধান কোথায় থেকে পেয়েছি? রংপুর এবং লোথাল। রংপুর এবং লোথাল, এই দুটো জায়গা থেকে আমরা চালের অস্তিত্ব বা ধানের অস্তিত্ব পাই। নেক্সট হলো কটন। কটনের অস্তিত্ব কোথায় পেয়েছি? কটন সবার প্রথমে কিন্তু পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে, ঠিক আছে। মহেঞ্জোদারো থেকে আমরা তুলোর ব্যবহার জানতে পারি, এবং এই তুলোকে সেই ভাষায় কি বলা হতো? সিন্ধন। তারা সিন্ধন বলে রাখতো, তুলোকে তারা সিন্ধন বলে রাখতো। বোঝা গেল? তাহলে কটন বা সিন্ধন সেটা কোথায় থেকে পাওয়া গেল? মহেঞ্জোদারো থেকে। পলিবঙ্গন। পলিবঙ্গনে আমরা কি পেয়েছি? পলিবঙ্গনে পেয়েছি প্লাউডেড ফিল্ড। একটু আগেই বললাম প্লাউডেড ফিল্ড মানে হচ্ছে চাষ করা জমি, হাল দেওয়া জমির অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? পলিবঙ্গন থেকে। ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড অ্যান্ড কমার্স মানে হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কোথায় থেকে করছি? এবার বাণিজ্য করতে গেলে বিভিন্ন ধরনের উপাদান প্রয়োজন, তার মধ্যে একটা উপাদান হচ্ছে সিল। সিল মানে কি? মডার্ন যুগে আমরা স্ট্যাম্প ব্যবহার করি, সেটাকে আমরা তখনকার দিনে সিল হিসেবে ব্যবহার করি। সিল দিই যে কোনো জিনিসে, আমরা কি করছি? যে কোনো জিনিসের উপরে একটা মার্ক অফ অথেন্টিকেশন হিসেবে আমরা সিল দিচ্ছি। তাহলে সিল, তাহলে সেই সিলটাকে আমরা বলি বর্তমান যুগে স্ট্যাম্প, তাই তো। তাহলে সিল হিসেবে কি ব্যবহার করা হতো? সিল মারার কাজ হিসেবে স্টিয়াটাইট অ্যান্ড অ্যাজাইট, মানে এই দুটো ধাতু নয়, এটা হচ্ছে স্টিয়াটাইট এবং অ্যাজাইট, এই দুটো উপাদান, এই দুটো উপাদানের ব্যবহার করা হতো, মানে পাথরের উপাদান, ঠিক আছে। তারপরে হচ্ছে স্কোয়ার অ্যান্ড অবলং প্লেগ। প্লেগ মানে হচ্ছে ফলক, স্কোয়ার মানে হচ্ছে চতুষ্কোণ, এবং অবলং মানে হচ্ছে আয়তকার, ঠিক আছে। চতুষ্কোণ এবং আয়তকার প্লেগ ফলক ব্যবহার করা হতো। বোঝা গেল? তাহলে সিল হিসাবে কি ব্যবহার করছি? স্টিয়াটাইট এবং অ্যাজাইট, এবং স্কোয়ার অ্যান্ড অবলং প্লেগ। স্কোয়ার অ্যান্ড অবলং প্লেগ মানে চতুষ্কোণ এবং আয়তকার ফলক। বোঝা গেল? ইন্টারন্যাশনাল ট্রেড। এবার
ইন্টারন্যাশনাল ট্রেড তারা কিন্তু ব্যবসা বাণিজ্য শুধুমাত্র যে দেশীয় লোকজনদের সাথে করেছে তা নয়, তারা কিন্তু ইন্টারন্যাশনাল মানে বিদেশের সাথেও ব্যবসা বাণিজ্য করেছে। তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড কাদের সাথে করলো? দেখো বার্টার সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেম মানে হচ্ছে বিনিময় প্রথা, ঠিক আছে? মানে তুমি আমাকে 1 কেজি আলু দিচ্ছ, আমি তোমাকে 1 কেজি পেঁয়াজ দিলাম। তাহলে বার্টার সিস্টেম মানে বিনিময় প্রথার মাধ্যমে তখনকার দিনে ইন্টারন্যাশনাল ট্রেড হতো। এবার দেখো তখন কিন্তু বুলক কার্টের অস্তিত্ব পাওয়া গেছে। বুলক কার্ট মানেটা কি? বুলক কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি। গরুর গাড়ির ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। এই দেখো বুলক কার্ট। বুলক কার্টে মানে গরুর গাড়ির ছবি আমরা পাচ্ছি, বোঝা গেল? তার মানে এই বুলক কার্ট দিয়ে কি করা হতো তাহলে? যে ইন্টারন্যাশনাল যে সমস্ত ট্রেড গুলো ছিল বা দেশেও যদি কোনো ট্রেড হতো সেগুলো এই গরুর গাড়ির মাধ্যমে কিন্তু করা হতো, বোঝা গেল? ওয়েটস অ্যান্ড মেজার্স অফ স্টিয়াটাইট, অ্যাজাইট অ্যান্ড লাইমস্টোন। আচ্ছা, ওয়েটস অ্যান্ড মেজার্স মানে বাটখারা। বর্তমান যুগে যে সমস্ত বাটখারাগুলো আমরা ব্যবহার করি, যে কোনো জিনিস আমি যদি দিতে যাই তাহলে আমরা কি করছি? বাটখারার মাধ্যমে সেটা মেপে দিচ্ছি। তা তখনকার দিনে কি হতো, যেহেতু বার্টার সিস্টেমের মাধ্যমে ছিল, মানে একটা জিনিস দেওয়ার বদলে অন্য একটা জিনিস দিচ্ছি, তা তাদেরও তো একটা পরিমাপ লাগবে। তা সেই পরিমাপ করার জন্য তারা কিন্তু ওয়েটস অ্যান্ড মেজার্স হিসেবে ব্যবহার করতো। তাহলে দেখো এই ছবিটা দেখো, এই যে স্টিয়াটাইট এবং অ্যাজাইট দিয়ে তৈরি এই সমস্ত বাটখারাগুলো কিন্তু ইউজ হতো, ঠিক আছে? তাহলে ওয়েটস অ্যান্ড মেজার্স অফ স্টিয়াটাইট, অ্যাজাইট অ্যান্ড লাইমস্টোন এই সমস্ত জিনিস দিয়ে বাটখারাগুলোকে তৈরি করা হতো। বিড মানে কি? পুঁতি। আমরা পুঁতির মালা পরি এখন, ঠিক আছে? তখন কিন্তু একটা বিড ইন্ডাস্ট্রি কিন্তু বড় আকার ধারণ করেছে। সেটা কোথায় পাওয়া গেছে? সেটা চানভুদারো এবং লোথালে পাওয়া গেছে। আচ্ছা, চানভুদারো এবং লোথাল বর্তমানে কোথায় রয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে চানভুদারো এবং লোথালে আমরা কি পাচ্ছি? বিড পাচ্ছি, মানে পুঁতি। তারপরে দেখো ফরেন ট্রেড উইথ মেসোপটেমিয়া ওয়াজ ভেরি মাচ সিগনিফিকেন্ট। একটু আগেই আমরা বললাম ভিডিও শুরুতে যে ভারতীয় যে হরপ্পান কালচার রয়েছে তারা কিন্তু মেসোপটেমিয়ার সাথে প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য করত, ঠিক আছে? ফরেন ট্রেড উইথ মেসোপটেমিয়া ওয়াজ ভেরি মাচ সিগনিফিকেন্ট এবং তার নিদর্শন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। তার কোথায় পেয়েছি? দেখো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে we found হরপ্পান seals at Ur in Mesopotamia. মেসোপটেমিয়ার উর বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা হরপ্পার যে সিল আমরা প্রথমেই বললাম, হরপ্পার সিলের অস্তিত্ব পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারি? যে তারা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করত, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আইটেমস এর মধ্যে ইম্পোর্টেড মানে হচ্ছে কোন কোন জিনিস আমরা আমদানি করতাম। কোন কোন জিনিস আমদানি করতাম? গোল্ড কোথায় থেকে পেয়েছি? গোল্ড পেয়েছি কোলার গোল্ড ফিল্ড, ঠিক আছে? কোলার গোল্ড ফিল্ড। তারপরে আফগানিস্তান থেকে আনতাম। তারপরে কোথায় থেকে আনতাম? পার্সিয়া, যেটা বর্তমানে ইরান নামে পরিচিত। নেক্সট হচ্ছে সিলভার কোথায় থেকে এনেছি? সিলভার এনেছি আফগানিস্তান থেকে, মানে রূপো কোথায় থেকে আনছি? আফগানিস্তান থেকে। পার্সিয়া মানে বর্তমান ইরান থেকে। কপার মানে তামা কোথায় থেকে আনছি? তামা হচ্ছে রাজস্থানের ক্ষেত্রী থেকে, আর আরব থেকে আনা হচ্ছে। টিন কোথায় থেকে? টিন মূলত কিন্তু আফগানিস্তান থেকে আসতো বেশিরভাগটাই, ঠিক আছে? বেশিরভাগটাই আফগানিস্তান থেকে আসতো। আর একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ল্যাপিস লাজুলি। এই ল্যাপিস লাজুলিটাও কিন্তু আফগানিস্তান থেকে ইম্পোর্ট করা, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো বাইরে থেকে আমরা আনতাম। এবার এক্সপোর্টেড মানে হচ্ছে আমরা শুধু নিয়েই যাব, কিছু দেবো না, তাহলে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কি করে হবে? তাহলে স্বাভাবিকভাবে আমাদের কিছু দিতে হবে। তাহলে কি কি দিচ্ছি? মহেঞ্জোদারোতে কটনের অস্তিত্ব পেয়েছি, কারণ স্বাভাবিকভাবে আমরা কি করব? কটন এক্সপোর্ট করব। পটারি এক্সপোর্ট করব। পটারি মানে হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র। তাহলে দেখো পটারির ছবি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, ঠিক আছে? এই সমস্ত মাটির তৈরি জিনিসগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করেছি। টেরাকোটা পোড়া মাটির জিনিস, ঠিক আছে? তারপরে আচ্ছা এখানে কট আছে। তারপর হচ্ছে
বিট, বিট মানে হচ্ছে বললাম একটু আগেই পুঁতি। কপার, কপার মানে হচ্ছে তামা। তারপরে তামা কিন্তু আমরা এক্সপোর্টও করেছি আবার ইম্পোর্টও করেছি। টেরাকোটা, টেরাকোটা মাটির তৈরি জিনিস। টেরাকোটা ফিগুরিন মানে হচ্ছে মাটির তৈরি জিনিসপত্রগুলো, পোড়া মাটির তৈরি। শুধুমাত্র মাটি বললে হবে না, টেরাকোটা মানে হচ্ছে পোড়া মাটির জিনিসপত্র। বোঝা গেল? ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি, দেখো খুব ইম্পর্টেন্ট এটা। ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট এভিডেন্স অফ দ্যাট টাইম। মানে কলসির উপরে লাল এবং কালো কালো রঙের অস্তিত্ব। ঠিক আছে, এই ছবিটা এখনই দেখালাম একটু আগে। এই যে কিছু অংশ লাল, নিচের অংশ লাল, আবার উপরের অংশ কালো। আবার দেখো এই লালের মধ্যে কালো কালো ছোপ। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এই সময় পাওয়া গেছে। বোঝা গেল? হরপ্পান সিভিলাইজেশনে পাওয়া গেছে। ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি ওয়াজ ইম্পর্টেন্ট এভিডেন্স অফ দ্যাট টাইম। সেই সময় লাল এবং কালো কালো কালারের যে পটারি রয়েছে, কলসি রয়েছে, সেগুলোর মধ্যে লাল এবং কালো কালারের অস্তিত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোঝা গেল? লোথাল ওয়াজ দ্য আর্টিফিশিয়াল ডকইয়ার্ড অফ দ্যাট টাইম। লোথাল হচ্ছে সেই সময়ের একটা আর্টিফিশিয়াল ডকইয়ার্ড। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড মানে হচ্ছে কৃত্রিম পোত বন্দর, পোতাশ্রয়। ঠিক আছে, লোথাল কিন্তু সেই সময় থেকেই খুব উন্নত ছিল। আচ্ছা, লোথালটা কোথায় রয়েছে সেটা বলেই দিচ্ছি, সেটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, গুজরাটে লোথাল রয়েছে। তাহলে লোথাল ওয়াজ দ্য আর্টিফিশিয়াল ডকইয়ার্ড অফ দ্যাট টাইম। হরপ্পান সোসাইটি অথবা কালচার। হরপ্পান সোসাইটি অর কালচার, এই সম্পর্কে আমাদের জানতে হবে। সোসাইটি কিরকম ছিল? আর্ট অ্যান্ড ক্রাফট। আর্ট অ্যান্ড ক্রাফট মানে হচ্ছে কারুশিল্প। আর্ট অ্যান্ড ক্রাফট কিরকম ছিল, কারুশিল্প কিরকম ছিল? ব্রোঞ্জ, যেটাকে আমরা আগেই বলেছি যে এই হরপ্পান সিভিলাইজেশন, এটাকে আমরা ব্রোঞ্জ এজ হিসেবে বলছি। তার কারণ হচ্ছে আফগানিস্তান থেকে টিন আসছে এবং ক্ষেত্রীয় অঞ্চল থেকে কি যাচ্ছে? কপার যাচ্ছে, এবং সেটাকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হচ্ছে। মানে স্বাভাবিকভাবেই এই এজটাকে আমরা ব্রোঞ্জ এজ বলছি। রেড স্যান্ডস্টোন টর্সো, এখানে আমরা কি পেয়েছি? রেড স্যান্ডস্টোন টর্সো। তার মানে এই টর্সো কথার অর্থটা কি? টর্সো কথার অর্থ হচ্ছে পদ এবং মস্তক বিহীন, মানে হাত পা বিহীন মানুষের অস্তিত্ব। এই যে দেখো, দেখতে পাচ্ছ? মস্তকহীন, মাথা নেই। ঠিক আছে, এখানে দেখো হাত নেই, এবং নিচের অংশে দেখো পায়ের চিহ্ন কিন্তু নেই। ঠিক আছে, পায়ের উপরের অংশ থেকে এটা কিন্তু টোটালটাই কেটে দেওয়া। তার মানে এটাকে আমরা বলছি হচ্ছে কি? রেড স্যান্ডস্টোন টর্সো। ঠিক আছে, রেড স্যান্ডস্টোন টর্সো। বিয়ার্ডেড ম্যান। বিয়ার্ডেড ম্যান মানেটা কি? বিয়ার্ডেড ম্যান মানে হচ্ছে দাড়িওয়ালা মানুষ। তাহলে এই যে আমরা আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে কি কি পাচ্ছি? ব্রোঞ্জের বিভিন্ন ধরনের উপাদান পেয়েছি, রেড স্যান্ডস্টোন টর্সো সেটা পেলাম। এবার বিয়ার্ডেড ম্যান মানে হচ্ছে দাড়িওয়ালা মানুষ। এবার এই দাড়িওয়ালা মানুষকে বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিকরা বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে। যেমন এই দাড়িওয়ালা মানুষ কে হতে পারে? এটা পুরোহিত হতে পারে। ঠিক আছে, পুরোহিত হতে পারে, এবং বিভিন্ন ধর্মকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো মানুষ হতে পারে। এই যে দেখো, দাঁড়াও, এই যে দেখো, বিয়ার্ডেড ম্যান মানে দাড়িওয়ালা মানুষ। দাড়িওয়ালা মানুষের অস্তিত্ব কোথায় পেয়েছি? এই হরপ্পান কালচারে। বোঝা গেল? তারপর হচ্ছে টেরাকোটা টয়। আচ্ছা, ড্যান্সিং গার্ড এটা হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রায় ড্যান্সিং গার্ড মানে নৃত্যরত মহিলার, ব্রোঞ্জের তৈরি নৃত্যরত মহিলার অস্তিত্ব পেয়েছি। যে দেখো, ড্যান্সিং গার্ড। ঠিক আছে, ত্রিভঙ্গ মুদ্রা কেন বলছি? ত্রিভঙ্গ মুদ্রা মানে হচ্ছে তিনটে বেন্ড থাকবে, মানে বাঁকা। এখানে দেখো কাঁধের মধ্যে একটা বাঁকা রয়েছে। ঠিক আছে, কোমরে রয়েছে, তারপরে পায়ের অংশে দেখো বাঁকা রয়েছে। ঠিক আছে, কারণ এই মুদ্রাটাকে আমরা বলি হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা। ত্রিভঙ্গ মুদ্রায় অবস্থানরত ডান্সিং গার্ল মানে নৃত্যরত মহিলার চিত্র আমরা পেয়েছি। নেক্সট হচ্ছে টেরাকোটা টয়েস মানে পোড়া মাটির তৈরি খেলনা, সেই সমস্ত জিনিস পেয়েছি, যদিও ছবিটা আমি এখানে দেইনি। ডাইস গেম তখনকার দিনে প্রচুর পরিমাণে অস্তিত্ব ছিল। ডাইস গেম কি করে? ডাইস গেম মানে হচ্ছে এখন আমরা যে লুডো খেলছি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো। পাশা খেলা বলতে পারো। ঠিক আছে, পাশা খেলা। এবার গ্যাম্বলিং ওয়াজ দেয়ার ফেভারিট টাইম পাস। গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা। বর্তমান যুগে আমরা জুয়া খেলার যে সমস্ত অস্তিত্বগুলো রয়েছে,
আমরা দেখতে পাই জুয়া খেলে অনেকেই, ঠিক আছে। তার মানে গ্যাম্বলিং ওয়াজ দেয়ার ফেভারিট টাইম পাস, মানে সময় কাটানোর একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল কি এই গ্যাম্বলিং মানে জুয়া খেলা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্দাস রিলিজিয়ান, মানে সিন্ধু সভ্যতায় যে ধর্ম রয়েছে সেটাকে আমরা কিভাবে ভাগ করছি। সিন্ধু সভ্যতায় ধর্মের অস্তিত্ব ছিল, অবশ্যই ছিল। যুগ যুগ ধরে ধর্মের অস্তিত্ব চলে আসছে, এখনো রয়েছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তাহলে এই ধর্মকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডেইটিস, ডেইটিস মানে হচ্ছে দেবতা, দেবতা হিসেবে তারা পুজো করতো বিভিন্ন জিনিস। তারপর হচ্ছে রিচুয়ালস, রিচুয়ালসকে আমরা কি বলি আচার এবং অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, রিচুয়ালস হচ্ছে আচার অনুষ্ঠান। এবার এই ডেইটিসকে আমরা, ডেইটিস বা দেবতা, দেবতাদের আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাগে ভাগ করছি। তাহলে প্রথম ভাগটা কি, প্রথম ভাগ হচ্ছে মাদার গডেস। মাদার গডেস মানে হচ্ছে মাতৃ দেবতার আরাধনা। আমরা বিভিন্ন ধরনের উপাদানে আমরা মাদার গডেসের অস্তিত্ব কিন্তু পেয়েছি, মানে মাতৃ দেবতার অস্তিত্ব পেয়েছি। নেক্সট হচ্ছে পশুপতি। পশুপতি দেখো, পশুপতি জিনিসটা কি, মানে আদি শিব। এই যে দেখো পশুপতির ছবি, পশুপতির ছবি, এর পাশে কিন্তু বিভিন্ন প্রাণী রয়েছে। কোন কোন প্রাণী রয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে। ধ্যানরত অবস্থায় দেখো বসে রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে পশুপতির ছবি। এর আশেপাশে এই যে দেখো বাঘ, ঠিক আছে, রাইনো, ঠিক আছে। তারপরে আরো বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। কোন কোন প্রাণী রয়েছে আমরা এই বিষয়ে আলোচনা করব পরের দিকে, ঠিক আছে। তাহলে ডেইটিস এর মধ্যে কি কি বললো, মাদার গডেস, পশুপতি, পশুপতির ছবি তোমরা দেখলে। জনি অ্যান্ড ফ্যালিক ওয়ার্শিপ, জনি অ্যান্ড ফেলিক ওয়ার্শিপ, এটার অর্থ কি, জনি মানে হচ্ছে স্ত্রী জননাঙ্গ, আর ফেলিক ওয়ার্শিপ, ফেলাস ওয়ার্শিপ, ফেলাস মানে হচ্ছে লিঙ্গ, মানে পুরুষ জননাঙ্গ। তার মানে জনি এবং পুরুষ যৌনাঙ্গ এর পুজো কিন্তু হতো, মহিলা এবং পুরুষের জননাঙ্গের পুজো হতো, যৌনাঙ্গের পুজো। তাহলে বর্তমান যুগেও আমরা এটা করে থাকি, যেমন শিবলিঙ্গ। তারপরে জনি পুজো, যেটা আমরা করে থাকি কোথায়, কামাখ্যায়, ঠিক আছে। প্ল্যান্ট ওয়ার্শিপ, প্ল্যান্ট ওয়ার্শিপ মানে হচ্ছে গাছেদের পুজো। বর্তমান যুগেও আমরা বট গাছ এবং অশ্বত্থ গাছকে পুজো করে থাকি, সেই সময়ও দেখা গেছে বট গাছ এবং অশ্বত্থ গাছকে পুজো করার কিন্তু রীতি ছিল। তার প্ল্যান্ট ওয়ার্শিপ একটা উল্লেখযোগ্য নিদর্শন। নেক্সট হচ্ছে অ্যানিম্যাল ওয়ার্শিপ, অ্যানিম্যাল ওয়ার্শিপ মানে প্রাণীদের পুজো করা। বর্তমানে আমরা গোমাতাদের পুজো করি, সেই সময়ও কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীদের কিন্তু পুজো করা হতো। তারপর দেবতা হিসেবে কি কি পেলাম, মাদার গডেসের পুজো করছি, পশুপতি শিবের পুজো করছি, জনি এবং ফেলাস ওয়ার্শিপ মানে স্ত্রী এবং পুরুষদের জননাঙ্গের পুজো করছি, প্ল্যান্ট ওয়ার্শিপ পিপল ট্রি মানে বট গাছ এবং অশ্বত্থ গাছের পুজো, আর অ্যানিম্যাল ওয়ার্শিপ মানে প্রাণীদের, বিভিন্ন ধরনের প্রাণীদের পুজো আমরা করছি। বোঝা গেল। এবার দেখো মাদার গডেসের মধ্যে আমরা কি কি নিদর্শন পেয়েছি। টেরাকোটা ফিগুইন্স, এর মধ্যে আমরা কোথায় থেকে বুঝতে পারলাম যে মাদার গডেসের পুজো হতো, টেরাকোটা ফিগুইন্স মানে মাটির তৈরি যে সমস্ত উপাদান রয়েছে, পোড়া মাটির তৈরি, সেই সমস্ত জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে তারা এই মাদার গডেস বা মাতৃশক্তির আরাধনা করত। ডেপিকশন অন সিলস, সিলের মধ্যে কিন্তু এই অস্তিত্ব পাওয়া গেছে। এই যে দেখো সিল, এটাকে আমরা বলছি হচ্ছে সিল। এই সিলের মধ্যে এটা হর্সের ছবি বা কোনো একটা প্রাণীর ছবি এখানে দেওয়া রয়েছে, আর উপরে কি বিভিন্ন ধরনের সিম্বল, ঠিক আছে। এই যে সিলগুলো ব্যবহার করা হতো, এই সিলগুলোর মধ্যে মাতৃ দেবতার বিভিন্ন ছবি কিন্তু অঙ্কন করা থাকতো। এই সিলগুলোকে ছাপ দেওয়া হতো মাটির উপরে, এবং তখন কি হতো, এই ধরনের আকৃতি গড়ে উঠতো, ঠিক আছে। তার মানে আমরা এই সমস্ত সিলের মধ্যেও কিন্তু মাতৃ দেবতার যে আরাধনা হতো সেই সময় তার নিদর্শন পেয়েছি, ঠিক আছে। তার মানে ডেপিকশন অন সিলস এর উপর থেকেও আমরা এগুলো পেয়েছি। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা সেই সময় পুজো না করতাম বা ধর্মাচরণ না করতাম, তাহলে সিলের মধ্যে এগুলো থাকবে কেন? অবশ্যই সিলের মধ্যে ছিল বলেই আমরা এগুলো বলতে পারছি যে হ্যাঁ সেই সময় মাদার গডেসের পুজো হতো বা মাতৃশক্তির আরাধনা হতো। এবার রিচুয়ালস মানে আচার অনুষ্ঠান। আচার অনুষ্ঠানের মধ্যে কি করছি, অ্যানিম্যাল স্যাক্রিফাইস, অ্যানিম্যাল স্যাক্রিফাইস মানে বলি প্রথা হতে পারে, বা অন্যান্য কোনো যেভাবে হোক যেখানে অ্যানিম্যাল মানে প্রাণীদের দান করা হতো, প্রাণীদের উৎসর্গ করা হতো। তাহলে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা বলছি হচ্ছে অ্যানিম্যাল স্যাক্রিফাইস, বর্তমান যুগে যেটা আমরা বলি হিসেবে করি চিহ্নিত। ফায়ার ওয়ার্শিপ, অগ্নি দেবতার পূজা। অগ্নি দেবতার পূজা আমরা কিভাবে করছি, যজ্ঞের মাধ্যমে। বর্তমান যুগে সেই সময়ও কিন্তু ফায়ার ওয়ার্শিপ হতো। ওয়াটার ওয়ার্শিপ কিভাবে হচ্ছে, বর্তমান যুগে যে কুম্ভ মেলা চলে গেল, কুম্ভ মেলার মাধ্যমে আমরা কি করলাম, জলের আরাধনা করলাম, জল দেবতার আরাধনা করলাম, তার মানে ওয়াটার ওয়ার্শিপও ছিল। নেক্সট হচ্ছে বুরিয়াল সিস্টেম। বুরিয়াল সিস্টেম মানে হচ্ছে সমাধি, মানুষ
মারা গেলে তাকে কিভাবে রাখা হবে। সাধারণত মুসলিমরা কি করে দেয়, মাটির নিচে কবর দিয়ে দেয়। হিন্দুরা কি করে, হিন্দুরা মাটির নিচে পুঁতে দেয়। আবার কিছু 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 ক্ষেত্রে কি হয়, তাদের দেহটাকে ভস্ম করে দেয়, ভস্ম করে সেই অস্থি ভস্ম নদীতে ভাসিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মানে এই যে বুরিয়াল সিস্টেম, মানে সমাধির যে সিস্টেমটা, সেটাও কিন্তু এই রিচুয়ালস এর মধ্যে পড়ে। ঠিক আছে, দিস সিভিলাইজেশন ইজ কসমোপলিটন ইন নেচার। কসমোপলিটন মানে হচ্ছে বিশ্ব নাগরিক, মানে বর্তমান যুগেও দেখবে যে প্রত্যেকটা মানুষ কিন্তু সবসময় কি গোটা বিশ্বের সাথে যোগাযোগ রেখে চলেছে। ঠিক আছে, এবং তারা নিজের উন্নতির জন্য সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য করছে, সমস্ত জায়গায় কি করছে, নিজের বিস্তারটাকে ছড়িয়ে রেখেছে। তাই সেই সময় সিভিলাইজেশন ওয়াজ কসমোপলিটন ইন নেচার, মানে বিশ্ব নাগরিকের ভাবের মতো তৈরি ছিল। ঠিক আছে, সমস্ত দেশের সাথে যোগাযোগ ছিল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা অন্যান্য দিক থেকে হোক, আদব আচার আদব এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই কসমোপলিটন নেচার হিসেবে বিবেচিত হয়। বোঝা গেল? পশুপতি শিবা কন্টেইনস বা সারাউন্ডেড বাই, এই যে পশুপতি শিবা যে ছবিটা আমরা দেখলাম একটু আগে, সেই পশুপতি শিবার পাশে কোন কোন প্রাণীগুলো রয়েছে বা কোন কোন উপাদান রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। সবার প্রথমে রয়েছে এলিফ্যান্ট মানে হাতি, টাইগার বাঘ দেখলাম, ঠিক আছে, রাইনোসরাস মানে গন্ডার, বাফেলো বাফেলো মানে কি মহিষ, ডিয়ার ডিয়ার মানে হচ্ছে হরিণ। তাহলে এই প্রাণীগুলো কিন্তু দেখতে পেয়েছি। প্রশ্ন আসতে পারে যে কোন প্রাণীটা এর মধ্যে পশুপতি শিবের মধ্যে দেখতে পাওয়া যায় না, তখন কিন্তু তোমাদের এই পাঁচটা নাম যদি জানা থাকে তোমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবে। বোঝা গেল? তাহলে কোন কোন প্রাণী পেলাম, এলিফ্যান্ট হাতি, টাইগার বাঘ, রাইনোসরাস রাইনোসরাস মানে গন্ডার, বাফেলো আর হচ্ছে ডিয়ার। Fire altars founded on Citadel Mount at Kolibongan and Banwali. কলিবঙ্গান এবং বানওয়ালিতে কি পাওয়া গেছে, ফায়ার অল্টার্স পাওয়া গেছে। ফায়ার অল্টার্স মানে হচ্ছে অগ্নিবেদী। অগ্নিবেদী কোথায় পাওয়া গেছে, কলিবঙ্গান এবং বানওয়ালিতে। এবং এর মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে অ্যানিম্যাল বোনস কাট। মানে স্বাভাবিকভাবে এখানে মনে করা হয় যেহেতু অ্যানিম্যাল বোনস কাট পাওয়া গেছে, মানে প্রাণীদের হাড়ের কাটা অংশ, সেই কারণে মনে করা হয় যে এই সময় অ্যানিম্যাল স্যাক্রিফাইস হিসেবে এই ফায়ার অল্টার্সকে ব্যবহার করা হতো। মানে বলিদান হোক বা তাদেরকে আগুনে ফেলে দেওয়া হোক, এরকম কিছু একটা বিষয় হবে যেখানে প্রাণীদের উৎসর্গ করা হতো। বোঝা গেছে? গ্রেট বাথ অফ মহেঞ্জোদারো ওয়াজ প্রবাবলি দ্য সিন অফ অ্যান এলিট রিচুয়ালস অ্যাক্টিভিটি ইনভলভিং সেরিমোনিয়াল বাথিং। এটার অর্থ কি, একটু আগেই যে মহেঞ্জোদারোর যে গ্রেট বাথ সিস্টেম মানে স্নানাগার সেটা দেখালাম। এবার এটাকে আমরা কি মনে করি, দ্য গ্রেট বাথ অফ মহেঞ্জোদারো ওয়াজ প্রবাবলি, এটা হতে পারে দ্য সিন অফ অ্যান এলিট রিচুয়ালস, মানে আধ্যাত্মিক রিচুয়াল। এলিট রিচুয়ালস, এলিট রিচুয়ালস মানে কি, যে উচ্চ মার্গিক মানে যারা সেই সময় যারা উচ্চ পদস্থ ছিল, উচ্চ পদস্থ অর্থ এই অর্থে যে যা ধনবান ছিল, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করা হতো। কেন ব্যবহার করা হতো, তার কারণ গ্রেট বাথ শুধুমাত্র কিন্তু আমরা মহেঞ্জোদারোতেই পেয়েছি, হরপ্পার যে অন্যান্য যে সাইট গুলো রয়েছে সেখানে কিন্তু আমরা পাইনি। তাহলে স্বাভাবিকভাবেই এটা যদি শুধুমাত্র স্নানের জন্য ব্যবহার করা হতো তাহলে সব জায়গাতেই আমরা এই স্নানাগার পেতাম, কিন্তু এই স্নানাগারটা কিন্তু আমরা এক জায়গাতেই পেয়েছি। তার মানে মনে করা হয় যে উচ্চমার্গিক যারা মানুষজন রয়েছেন, যাদের ধন সম্পত্তি বেশি রয়েছে, ঠিক আছে, ধনী মানুষ, তারা এই সমস্ত স্নানাগারের ব্যবহার কিন্তু বেশি করত। ঠিক আছে, অ্যান্ড অ্যাক্টিভিটি ইনভলভিং সেরিমোনিয়াল বাথিং, এবং এই যে স্নানাগারটা রয়েছে সেটা হয়তো হতে পারে যে বর্তমানে যেরকম কুম্ভ মেলা হচ্ছে, সে একটা নির্দিষ্ট স্থানে আমরা যাচ্ছি, সেই জায়গার মাহাত্ম্যটা অনেক বেশি ছিল। তাহলে এই যে মহেঞ্জোদারোর যে গ্রেট বাথ মানে তোমার বৃহৎ স্নানাগার, তার মাহাত্ম্য সেই রকম কিছু একটা হতে পারে, সেটা বলেই মনে করা হয়। ঠিক আছে, শুধুমাত্র এটাকে আমরা স্নানাগার হিসেবে ধরবো না। বুরিয়াল প্র্যাকটিস মানে হচ্ছে এই যে একটু আগেই বললাম যে দফন, যে মানুষ যদি মারা যায় তাদেরকে বিভিন্ন ভাবে আমরা সৎকার করি। ঠিক আছে, তার মধ্যে কি কি রয়েছে, এক্সটেন্ডেড বুরিয়াল
মানে একটা মানুষকে সোজা শুইয়ে দেওয়া হলো মাটিতে এবং তার হাত পাকে ছড়িয়ে রাখা হলো, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে এক্সটেন্ডেড বুরিয়ালস। তারপরে হচ্ছে ফ্র্যাকশনাল বুরিয়াল। ফ্র্যাকশনাল বুরিয়াল এর অর্থটা কি? বর্তমান যুগেও কিন্তু ফ্র্যাকশনাল বুরিয়ালের অস্তিত্ব রয়েছে, যেটা আমাদের ভারতবর্ষে নেই, কিন্তু পারস্য দেশে কেউ মারা গেলে তাদেরকে কিন্তু পশু পাখিদের খাওয়ার জন্য উন্মুক্ত করে রাখা হতো এবং যে বেঁচে থাকা যে হাড়গোড় গুলো রয়েছে সেগুলো পরে গিয়ে মাটিতে পুঁতে দেওয়া হতো। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাকশন, কথার অর্থ কি? অর্ধেক। তাহলে ফ্র্যাকশনাল বুরিয়াল, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ফ্র্যাকশনাল বুরিয়াল। নেক্সট হচ্ছে মাল্টিপল বুরিয়ালস। মাল্টিপল বুরিয়ালস মানে হচ্ছে 2-3 জন ব্যক্তিকে একসাথে রাখা। সাধারণত এখানে স্বামী স্ত্রী এই সমস্ত দুইজনকে এক জায়গায় রেখে দিচ্ছে। এই প্র্যাকটিসটাকে আমরা বলছি মাল্টিপল বুরিয়াল। মাল্টিপল মানে হচ্ছে একের অধিক, একের অধিক, মাল্টিপল বুরিয়ালস। ঠিক আছে, তাহলে স্বামী স্ত্রীকে এক জায়গায় রাখা, এটাও মাল্টিপল বুরিয়ালস এর কিন্তু একটা উদাহরণ। আর আর্ন বুরিয়ালস, আর্ন বুরিয়ালস এটাও আমরা আগের দিন বলেছি যে একটা মৃতদেহকে কলসির মধ্যে ঢুকিয়ে তাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তাহলে এর ছবিগুলো তোমরা যদি দেখো, আচ্ছা এটা দেখো, এটা একটু বলে দিই, এটা ফায়ার অল্টারস, ঠিক আছে, যজ্ঞের বেদি, যজ্ঞের বেদি কিন্তু আমরা পেয়েছি। এবং এর নিচে যখন আমরা মাটি খুঁড়ি তখন দেখা যায় যে এর নিচে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীদের হাড়গোড়ের অস্তিত্ব পাওয়া গেছে। এই দেখো বুরিয়ালস, এটা এক ধরনের বুরিয়ালস মানে সমাধি ক্ষেত্র। এটা এক ধরনের, এটা দেখো এটা হচ্ছে আর্ন বুরিয়ালস, কলসির মধ্যে চাপা দিয়ে মৃতদেহকে রেখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে এটা দেখো। নেক্সট হচ্ছে এটা ডাবল বুরিয়াল বা মাল্টিপল বুরিয়াল বলছি। এখানে স্বামী স্ত্রী একসাথে রয়েছে, দুজন ব্যক্তি এখানে চাপা দিয়ে দেওয়া হয়েছে, মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই ধরনের যে সৎকার গুলো করা হচ্ছে তাদেরকে বিভিন্ন নামে আমরা ডাকছি। এখানে আরেকটা জিনিস বাদ রয়েছে, সেটা হচ্ছে কফিন বুরিয়ালস। কফিন বুরিয়ালস, এই কফিন বুরিয়ালসটাও পেয়েছি। ঠিক আছে, কফিন কথার অর্থ কি? একটা কাঠের মধ্যে, কাঠের বাক্সের মধ্যে কি করা, মৃতদেহকে চাপা দিয়ে দাও, তখনও কিন্তু আমরা এর অস্তিত্ব পেয়েছি। দেন দ্য রিচুয়ালস ওয়াজ, আচ্ছা দেন দ্য রিচুয়ালস ওয়াজ ম্যাটেরিয়ালিস্টিক ইন নেচার, যেটা বর্তমানেও রয়েছে। রিচুয়ালসটা কিরকম ছিল? ম্যাটেরিয়ালিস্টিক ছিল। মানে ম্যাটেরিয়ালিস্টিক মানে কি বলো? ম্যাটেরিয়ালিস্টিক মানে, ম্যাটেরিয়ালিস্টিক মানে হচ্ছে জড়জাগতিক, জড়জাগতিক ছিল। জড়জাগতিক এখনকার দিনেও এই যে আমরা পুজো অর্চনা করছি আমাদের নিজের ফায়দার জন্য করছি, যেমন আমাকে এই করে দাও, আমাকে ওই করে দাও, তাহলে আমরা মোক্ষ লাভের জন্য কিন্তু কোনো ধর্ম পালন করছি না। তো স্বাভাবিকভাবে কি এটা জড়জাগতিক উপাদানের বৃদ্ধির জন্য আমরা কি করছি? রিচুয়ালস গুলো, এই আচার অনুষ্ঠান গুলো পালন করছি। ঠিক আছে, দেন দ্য রিচুয়ালস ওয়াজ মেটেরিয়াল। হরপ্পান স্ক্রিপ্ট is still undeciphered, pictographic and bostrofedon in nature. হরপ্পার যে স্ক্রিপ্ট গুলো পেয়েছি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আনডেসিফার্ড, মানে তার লিখিত উপাদানের কোন রকম কোনো পাঠোদ্ধার আমরা করতে পারিনি। পিক্টোগ্রাফিক মানে ছবি, চিত্রায়িত, and bostrofedon in nature। বস্ত্রফেরন, এই বস্ত্রফেরনকে নিয়ে কিন্তু এখন কিন্তু ঐতিহাসিকরা বিভিন্ন ধরনের গবেষণা করছে। সেই সময় বলা হয়েছিল যে বস্ত্রফেরন ইন নেচার, যে লিখিত উপাদানগুলো পাওয়া গেছে সেগুলো বস্ত্রফেরন হিসেবে ধরা হয়েছিল। কিন্তু বস্ত্রফেরন মানেটা কি? মানে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, আবার ঘুরে আবার এই দিক থেকে এই দিকে আসছি, মানে এইভাবে পেঁচানো হিসেবে কি হচ্ছে, লেখাগুলো বিস্তৃত লাভ করছে। কিন্তু এর যে বিভিন্ন ঐতিহাসিক উপাদান পেয়েছি সেখানে কিন্তু লেখার অস্তিত্ব সেরকম পাইনি, সেটা এক লাইনে শেষ হয়ে গেছে। তাহলে স্বাভাবিকভাবেই এই যে বস্ত্রফেরনের অস্তিত্ব, সেটা বর্তমান যুগের ঐতিহাসিকরা কিন্তু এটার অস্তিত্বকে মানেন না। কিন্তু বইয়ের মধ্যে যেহেতু বস্ত্রফেরনকে বলা রয়েছে সেই কারণে সেটা আমরা পড়বো। তাহলে কি কি পেয়েছি? আনডেসিফার্ড মানে পাঠোদ্ধার করতে পারিনি, পিক্টোগ্রাফিক চিত্রায়িত, এবং বস্ত্রফেরন ইন নেচার। ইম্পর্টেন্ট হরপ্পান সিটিস। হরপ্পার মধ্যে, হরপ্পান যে সিন্ধু সভ্যতার যে নিদর্শনগুলো পাওয়া গেছে তার মধ্যে সবার প্রথম নিদর্শন আমরা কি পেয়েছি? হরপ্পা। এবং অন্যান্য যে নিদর্শনগুলো পেয়েছি সেগুলো আমাদেরকে একটু একটু করে জানতে হবে। তাহলে হরপ্পার মধ্যে আমরা কি কি পেলাম? হরপ্পার মধ্যে পেলাম 6 গ্রেনারিজ, মানে 6টা শস্যাগার। আর গ্রেট গ্রেনারিজ, এটা কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। গ্রেট গ্রেনারিজ কোথায় পেয়েছি? গ্রেট গ্রেনারিজ পেয়েছি মহেঞ্জোদারোতে, আর 6 গ্রেনারিজ পেয়েছি হরপ্পা সভ্যতায়। কফিন বুরিয়ালস, কফিন বুরিয়ালস একটু আগেই বললাম যে বুরিয়ালস এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, ঠিক আছে, তার মধ্যে কফিন বুরিয়ালস একটা। এই কফিন বুরিয়াল, কফিন মানে কি? একটা বাক্সের মধ্যে মৃতদেহকে দাফন করে দাও। তাহলে কফিন বুরিয়ালস কোথায় পেলাম? হরপ্পাতে পেলাম।
রেড স্যান্ডস্টোন টর্সো, রেড স্যান্ডস্টোন টর্সো সেটাও আমরা আগে জানলাম একটু আগেই, যে মস্তক এবং পদ এবং মস্তকবিহীন মানুষের চিত্র। স্টোন সিম্বলস অফ ফিমেল জেনিটালস, ফিমেল জেনিটালস মানে স্ত্রী জননাঙ্গের ছবি। স্টোন সিম্বল, স্টোন সিম্বলস অফ স্টোন ফিমেল জেনিটালস, স্ত্রী জননাঙ্গের ছবি সম্বলিত স্টোন সিম্বল মানে পাথরের মূর্তি, ঠিক আছে। মহেঞ্জোদারো, এবার মহেঞ্জোদারোর মধ্যে কি পাচ্ছি, মহেঞ্জোদারোর মধ্যে গ্রেট বাথ পেয়েছি, গ্রেট বাথ, গ্রেট গ্র্যানারি পেয়েছি, গ্র্যানারি মানে শস্যাগার, আর গ্রেট বাথ মানে কি স্নানাগার। বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা মানুষ পেলাম, ছবিগুলো কিন্তু আগেই দেখিয়েছি, তোমরা দেখে নেবে। সিল অফ মাদার গডেস অ্যান্ড পশুপতি মানে মাতৃদেবতার ছবি এবং পশুপতির ছবি, পশুপতির ছবিও আমরা পরবর্তীতে এর আগে দেখিয়ে দিলাম। ব্রোঞ্জ, ব্রোঞ্জের হচ্ছে ডান্সিং গার্ল যেটা ত্রিভঙ্গ মুদ্রাতে রয়েছে, ছবিটা আমরা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে চানহুদারো, চানহুদারো কোথায় রয়েছে, চানহুদারো সেটা আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বললাম কোন জায়গায় রয়েছে চানহুদারো। ফ্যাক্টরি টাউন, এটাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টরি টাউন। বর্তমান যুগের ফ্যাক্টরি টাউন কোনগুলো, যেগুলো বড় বড় বৃহৎ সভ্যতা রয়েছে, যেগুলো বড় বড় অঞ্চল রয়েছে, দিল্লি মুম্বাই, এখানে এই সমস্ত জায়গায় কি হচ্ছে বিভিন্ন ধরনের, এগুলোকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টরি টাউন। নো সিটাডেল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে চানহুদারোতে কোনো রকম কোনো সিটাডেলের অস্তিত্ব পাইনি, মানে আপার ক্লাস মানে উপরের দিকের অংশ এবং লোয়ার টাউন, আপার টাউন এবং লোয়ার টাউন এর কিন্তু কোনো অস্তিত্ব পাইনি, মানে নো সিটাডেল মানে আপার টাউনের কোনো অস্তিত্ব ছিল না বা অ্যাক্রোপোলিস। ব্রোঞ্জ বুলক কার্ট মানে ব্রোঞ্জের গরুর গাড়ি পাওয়া গেছে, ঠিক আছে। বুলক কার্ট মানে কি, সাধারণত আমরা বলছি হচ্ছে মহিষের গাড়ি, কিন্তু সেটাকে আমরা বলি বুলক কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি। ব্রোঞ্জের গরুর গাড়ি পাওয়া গেছে কোথায়, এই চানহুদারোতে। রোপারে কি কি পাওয়া গেছে, রোপারে দেখো স্টোন অ্যান্ড এবং মাটির তৈরি বিভিন্ন ধরনের উপাদান সামগ্রী। ডগ অ্যান্ড হিউম্যান বুরিয়ালস, ডগ অ্যান্ড হিউম্যান বুরিয়ালস মানুষের সাথে কুকুরের একসাথে কি, বুরিয়াল মানে কি, বুরিয়াল মানে হচ্ছে সমাধি ক্ষেত্র, একসাথে মানুষ এবং কুকুরের সমাধি, সেটা কোথায় পেলাম, সেটা পেলাম রোপারে। নেক্সট হচ্ছে কলিবঙ্গান, কলিবঙ্গানে কি পেলাম, প্লাউডেড ফিল্ড, প্লাউডেড ফিল্ড মানে কি চাষ করেছি, হাল দিয়ে চাষ করা জমি, ক্লাউডেড ফিল্ড মানে হচ্ছে হাল দিয়ে চাষ করা জমি। উডেন ফারাও, ফারাও মানে হচ্ছে কিন্তু এই যে উডেন ফারাও মানে কাঠের তৈরি, কাঠের তৈরি হাল, কাঠের তৈরি হাল কোথায় পেলাম, এই কলিবঙ্গানে। চাষ জমি যদি চাষ করা হয় তাহলে সেখানে কি পাওয়া যাবে, সেখানে অবশ্যই হাল পাওয়া যাবে, সেই হালগুলো কিসের তৈরি ছিল, উডেন মানে হচ্ছে কাঠের তৈরি। সেভেন ফায়ার অল্টার্স, ফায়ার অল্টার্স মানে হাবন বেদি, যেটাকে আমরা বলি কি অগ্নিবেদী, অগ্নিবেদী, 7টা অগ্নিবেদী পেয়েছি কোথায়, এই কলিবঙ্গানে। বোথ সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন ওয়ার্ল্ড মানে এই যে সিটাডেল মানে কি আপার টাউন আর লোয়ার টাউন মানে হচ্ছে নিচের টাউন, তাহলে এই দুটো টাউনই কি ছিল, ওয়াল করা ছিল, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রাচীর প্রাচীর তৈরি করা ছিল, ঠিক আছে কলিবঙ্গানে। বোনস অফ ক্যামেল, এটাও ইম্পর্টেন্ট, বোনস অফ ক্যামেল মানে হচ্ছে কিসের, বোনস অফ, বোন মানে কি হাড়, আর ক্যামেল মানে উট, তাহলে উটের হাড় পাওয়া গেছে কোথায়, কলিবঙ্গানে। লোথাল, এবার দেখো লোথাল হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ সাইট, লোথালটা কোথায় একটু আগে বললাম গুজরাট, গুজরাটে রয়েছে লোথাল। ট্রেডিং টাউন, এটা কিন্তু মূলত ব্যবসায়িক জায়গা, বর্তমান যুগেও দেখবে গুজরাট এবং মহারাষ্ট্র কিন্তু ব্যবসার দিক থেকে অগ্রগণ্য। ট্রেডিং টাউন, এটাকে আমরা বলছি হচ্ছে ট্রেডিং টাউন মানে হচ্ছে ব্যবসা করছে। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড, এখানে প্রথম আর্টিফিশিয়াল মানে নিজের তৈরি মনুষ্য তৈরি, ডকইয়ার্ড মানে হচ্ছে পোত বন্দর তৈরি করা হয়েছিল, পোতাশ্রয়। রাইস হাস্ক, রাইস হাস্ক মানে কি চালের তুষ, চালের তুষ পাওয়া গেছে কোথায় থেকে, লোথাল থেকে। ডিভাইডেড ইনটু 6 গ্রিডস, 6 গ্রিডে 6টা গ্রিডে বিভক্ত ছিল এই লোথাল টাউনটি। হাউস এন্ট্রি ফ্রম মেইন স্ট্রিট, এটা কিন্তু ব্যতিক্রম, সাধারণত হরপ্পান কালচারে হাউসের যে এন্ট্রি ছিল সেটা কিন্তু অপোজিট ডিরেকশনে ছিল, মানে রাস্তার দিকে ছিল না, কিন্তু এই লোথালে কিন্তু উল্টো জিনিস পাচ্ছি, হাউস এন্ট্রি ফ্রম মেইন স্ট্রিট মানে মূল যে রাস্তা ছিল তার দিকেই কিন্তু জানালার অস্তিত্বগুলো পেয়েছি।
শিপ ডিজাইনড অন সিল। ধরো একটা সিল রয়েছে, এই সিলের মধ্যে আমরা কি কি পেলাম, একটু আগেই বললাম যে বিভিন্ন ধরনের মূর্তির ছবি আমরা পেয়েছি মাদার গডেসের, ঠিক আছে। তারপরে আমরা কি পেলাম, পশু পাখির ছবি পেলাম, পশু পাখির ছবি পেলাম। তারপরে কি পেলাম, এই যে শিপ ডিজাইনড অন সিল, এই সিলের মধ্যে আমরা কি পেয়েছি, জাহাজের চিত্রায়িত ছবি, জাহাজের চিত্রায়িত ছবিও কিন্তু এই সিলের মধ্যে পেয়েছি, ঠিক আছে। তা সেটা কোথায় থেকে পেলাম, সেটা শুধুমাত্র লোথাল থেকেই পেলাম। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারি, যেখানে ব্যবসা বাণিজ্য প্রচুর পরিমাণে হতো কিসের মাধ্যমে, সামুদ্রিক বন্দরের মাধ্যমে। বুরিয়াল অফ মেল অ্যান্ড ফিমেল ইন সেম গ্রেভ, একটু আগেই বললাম যে মাল্টিপুল বুরিয়াল, তাহলে সেখানে কি হচ্ছে, ছেলে এবং মেয়ে সাধারণত তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে ধরা হচ্ছে। তাহলে বুরিয়াল অফ মেল অ্যান্ড ফিমেল ইন সেম গ্রেভ, একই কবরস্থানের মধ্যে ছেলে এবং মেয়ে অস্তিত্ব পাওয়া গেছে, ঠিক আছে। তার মানে তারা যখন মারা গেছে সেই সময় স্বামী এবং স্ত্রী দুজনকেই একই কবরস্থানে চাপা দেওয়া হয়েছে, বুঝা গেল। ডিক্লাইন অফ হরপ্পা, এবার এত দূর এগোলো সব একটা সভ্যতা, তারপরে কি হলো, দেখা গেল এই সভ্যতার পতন হলো। এবার পতনের মূল কারণ কিন্তু আমরা জানতে পারি, তাহলে কিভাবে জানবো, একটা অনুমান করছি। মনে করা হয় এরপরে কে আসলো, আর্যরা আসলো, তাহলে আরিয়ান ইনভেনশন না আর্যদের আগমন এই সভ্যতার ধ্বংসের কারণ হতে পারে। 2 নম্বর কি, ডিক্লাইন অফ এক্সটার্নাল ট্রেড, বিদেশি বাণিজ্য যদি না হয়, বর্তমান যুগে একই অবস্থা, যে যদি কোনো কারণে বিদেশি বাণিজ্য বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই একটা সভ্যতা টিকতে পারে না। তাহলে ডিক্লাইন অফ এক্সটার্নাল ট্রেড, বা বহির্বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানকার লোক কি না খেতে পেয়ে মারা যাবে, তাহলে স্বাভাবিকভাবেই অর্থনীতি ভেঙে পড়বে এবং যে কারণে একটা সভ্যতার বিনাশ হতে পারে। ফ্লাড অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার, মনে করা হয় এখানে 7 বারের মতো ঝড় বৃষ্টি বা কি বলে ওটাকে, যে ফ্লাড অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাড মানে হচ্ছে বন্যা, বন্যা এবং প্রাকৃতিক বিপর্যয় 7 বারের মতো হয়েছিল, যে কারণেও এই সভ্যতার ধ্বংসের কারণ হতে পারে। যদিও এটা অনেকেই মানেন না, তার কারণ এত ড্রেনেজ সিস্টেম, এত সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি রয়েছে, সেখানে শুধুমাত্র ফ্লাডস এবং ন্যাচারাল ডিজাস্টারের মাধ্যমে একটা সভ্যতার ধ্বংস হতে পারে, সেটা অনেক ঐতিহাসিকই মনে করেন না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইকোনমিক ইমব্যালেন্স, যদি কোনো কারণে এক্সটার্নাল ট্রেড বা অন্যান্য কিছু বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আর্থিকভাবে সেই রাজ্যটা বা দেশটা ক্ষতিগ্রস্ত হবে, এবং আর্থিকভাবে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই দেশ বা সেই জায়গার অস্তিত্বের কোনো সম্ভাবনাই থাকে না। তাহলে এতগুলো কারণ হতে পারে যে হরপ্পান সিভিলাইজেশন ডিক্লাইন করার জন্য, ঠিক আছে। তাহলে এই ছবিগুলোও তোমরা দেখে নিলে, এবং আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম, এবং পরের দিন আমি আবার নেক্সট ক্লাসটিকে নিয়ে আসবো। তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।